দেখাচ্ছি, এই যে দেখো। 2 বছর আগেকার কথা বলছি, যখন আমার কাছে তেমন কিছু ছিল না, তখন কিছু মানুষ আমাকে বলেছিল এইভাবে ছেলেটাকে নিয়ে চলে এলে যে ছেলেটার আজকে ভালো থাকার কথা ছিল। আহা, ছেলেটাকে দেখে ভীষণ কষ্ট হয়, ছেলেটা কিভাবে থাকার কথা ছিল আর ছেলেটা কিভাবে আছে। তখন এই মানুষগুলোর কথাগুলো শুনে আর কিছু কমেন্ট পড়ে আমি শুধু মনে মনে একটা জিনিসই করতাম, সেটা হচ্ছে অঝরে হাসতাম। হাসি ছাড়া আমার কিছুই ছিল না সেই সময়, কিছু বলারও ছিল না কাউকে আর কিছু বোঝানোরও ছিল না, সত্যি কথা বলতে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে এই যে জামা কাপড় গোছানোর প্ল্যানিং। মানে এইগুলো কিনেছিলাম হচ্ছে এই ছোটো ছোটো যে অর্গানাইজগুলো দেখছো এই ব্ল্যাক কালারের, সেই বক্সগুলো কিনেইছিলাম হচ্ছে তোমার এই আলমারিটাকে সুন্দর করে অর্গানাইজ করবো বলে। আসলে জানো তো, জামা কাপড় যতক্ষণ না সুন্দর করে গুছিয়ে রাখছো ততক্ষণ তুমি জানতে পারবে না অ্যাকচুয়ালি তোমার কাছে ঠিক কতগুলো জামা কাপড় আছে। সবগুলো আর প্রীতম বলেইছিল সব কিছু আয়রন করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তোমরা জানো আমার ভীষণ বিরক্ত লাগে এই কাজটা। এক হচ্ছে আয়রন করা, দুই হচ্ছে জামা কাপড় গোছানো। সংসারে কোনো কাজ আমার এত বিরক্ত লাগে না যেই কাজটা এটাতে বিরক্ত লাগে। তো প্রীতম ওই জন্য আমাকে বলেছিল, মানে পুরোটাই প্রীতমের দায়িত্ব। আগে না আমার মা করতো, যখনই আমার কাছে যেত তখনই আগে আলমারিটা ধরতো আর দেখতো অবস্থার, বলতো তুই কি সত্যি কথা বলতে কোনোদিনও শুধরাবি না, আমাকে বলতো তুই কি জামা কাপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারিস না। আমি শুধু একটা কথাই বলতাম, আমার দ্বারা এটা হবে না, বিশেষ করে আমার খুব বিরক্ত লাগে। আর ক্যামেরার সামনে এরকম রাগ কেন দেখালাম বলো তো? কারণটা একটাই, সেটা হচ্ছে আমি প্রীতমকে বললাম, প্রীতম তুমি একটু আমাকে ক্যামেরাটা ধরে দাও। তো ও এত আমাকে জ্বালাচ্ছিল না, সকাল থেকে রাত অবধি আমাকে এত জ্বালায় না, প্রচণ্ড পেছনে লাগে। তো ওই জন্য আমি রেগে গেছিলাম যে কাজের সময় একদম ফাজলামি করো না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, জামা কাপড় গোছানো চারটিখানি তো কথা নয়, ওই জন্য। তো এইখানে দেখো অর্কর জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। বেশিরভাগ এখনও পর্যন্ত নতুন জামা কাপড়, মানে এগুলো ভাঙাই হয়নি। ওই যে বললাম না ভিডিওর প্রথমে, কিছু মানুষ আমাকে বলেছিল যে আহা ছেলেটার কত ভালো থাকার কথা ছিল। আচ্ছা, আমি শুধু একটা কথাই বলতে চাই, ওরা মনে হয় দেখে এসেছিলো, খুব ভালো ছিল। যেটুকু করেছি সেটুকু তো আমিই করেছি, আর আমার ছেলে সেটা খুব ভালো করে জানে যে আমার ছেলে কী রকম ছিল আর কেমন আছে। আর 5টা মানুষকে আমি এটা বলতেই যাব না যে আমার ছেলে কতটা ভালো আছে কতটা খারাপ আছে, কারণ সেটা ও বুঝবে খুব ভালো করে আর আমি মা হয়ে বুঝবো। একটা মাই জানো তো পারে তার সন্তানকে নিজের হাতে মেরে ফেলতে, আবার একটা মাই কিন্তু পারে তার সন্তানকে একটা নতুন করে জীবন দিতে। আমি আমার সন্তানকে নতুন করে একটা জীবন দিয়েছি, শুধু নিজের সন্তানকে দিইনি, নিজেও একটা সুন্দর একটা নতুন জীবন পেয়েছি নিজের চেষ্টায়। আর আজকের দিনে আমি দাঁড়িয়ে একটা কথা খুব জোর গলায় বলতে পারি, যা করেছি বেশ করেছি। আজকে আমার ভালো থাকার দায়িত্ব কেউ নিত না, নিজেকে নিজে ভালো রেখেছি। এটা আমার সব থেকে বড় বলতে পারো ভগবানের দান, যে আমাকে সেই সুযোগটা দিয়েছে ভগবান। খেতে না পেলে একদিন দেখবে, দুদিন দেখবে মানুষ, 3 দিনের দিন বলবে তুমি বাবা বাড়ি যাও। সেই যুগে বলছো আমাকে পরের ভরসায় থাকতে। আর সত্যি কথা, আমি আগেও নিজের জিনিসটা নিজে খুব সুন্দর করে চালাতে পারতাম, এখনও খুব সুন্দর করেই চালাতে পারি। এমনকি আমার সন্তান যবের থেকে হয়েছে তবের থেকে প্রতিটা দায়িত্ব আমি খুব মা হিসাবে ভালো করেই পালন করেছি। এটা আমি নিজেকে নিজে গর্ব করে বলি। আর নো ডাউট ভবিষ্যতেও আমি খুব ভালো করে করব। আর সেটা আমার ছেলে খুব গর্ব করে বলে যে মা তুমি সব কিছু পারবে। তার কারণ হচ্ছে মাঝে মাঝে যখন আমি বলি না অর্ক জানিস তো আমার দ্বারা এটা আর হচ্ছে না, আমি না পারছি না, তখন আমার ছেলে আমাকে পাশ থেকে বলে না মা তুমি পারবে। তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ সত্যি তো, আমি কেন পারবো না, আমি সবই পারবো। আমার ছেলে আমার সাথে আছে, আমি জীবনে এত ভালো একটা মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছি, তো আমার আর তো কোনো চিন্তা করার কথা নয়। যেটুকু আমার কপালে খারাপ থাকা ছিল সেই সব দিনগুলো আমি পেরিয়ে চলে এসেছি, আর পজিটিভলি সেটাকে আমি খুব ভালোভাবে গ্রহণ করেও নিয়েছি যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আজকে সেই খারাপ দিনগুলো আমি দেখেছিলাম বলে প্রীতমের মতো এত একটা ভালো মানুষকে পেয়েছি, আর আমার ছেলের মতো এত ভালো একটা সন্তানও পেয়েছি। হয়তো কিছু মানুষের কাছে আমি খারাপ, হয়তো কিছু মানুষের কাছে খুবই ভালো, কিন্তু একটা কথা ঠিক, আমি আমার ছেলের চোখে খুব ভালো একটা মা, আর আমি আমার স্বামীর চোখে খুব ভালো একজন স্ত্রী, আর আমি আমার বাবা মায়ের চোখেও আমি খুব ভালো একজন সন্তান। ব্যাস এইটুকুখানি। আমার তো আর আশেপাশে নিয়ে ভাবার দরকার নেই, কারণ এই আশেপাশের মানুষগুলো আমার একদিনও চালিয়ে দেবে না। খারাপ সময় তো থাকবেই না পাশে, উল্টে হাজারটা মন্তব্য করবে। সেসব কথা বাদই দাও। অনেকে আমাকে বলবে যে বৃষ্টিতেই তোমার গায়ে লাগে না। অবশ্যই গায়ে লাগে, কেন লাগবে না? মানুষ খারাপ কথা বলে গায়ে লাগবে। এই যেমন আমরা বেরোই বাইরে, গায়ে নোংরা লাগে,
তো আমরা বাড়িতে এসে কী করি, সাবান দিয়ে গাটা ধুয়ে ভালো করে স্নান করে নিই। সারাদিন পর আমি সেটাই করি। বলতে পারো এই গায়ের যেগুলো নোংরাগুলো লেগে থাকে বা বলতে পারো যেসব উল্টোপাল্টা কেউ কথা বলে বা মন্তব্য বলে, সেগুলোকে না জাস্ট ঝেড়ে ফেলে দিই। কারণ ওদের কথা তো আমার সত্যি কথা বলতে যায় আসেও না, আর যায় আসার কথাও না। কারণ যারা বলছে তারা না আমাকে চেনে, না আমি তাদেরকে চিনি। আর এদিকে প্রীতম সুন্দর করে জল ছিটিয়ে ছিটিয়ে আয়রন করে দিচ্ছিল জামা কাপড়গুলো, আর আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আমার ছেলের এগুলো সব কটা নতুন জামা, যেগুলো এখনো পর্যন্ত আমি ভাঙিনি, যে বাস্কেটটাই রাখলাম। যখন শিলিগুড়িতে ওই টিনের ঘরটাই থাকতাম, সত্যি কথা বলতে অর্করও তেমন কিছু জামা কাপড় ছিল না, আমার তো ছিলই না, আর প্রীতমেরও সেরকম ছিল না। অর্ক আমাকে কোনোদিনও তেমনভাবে কিছু বলেনি। তবে হ্যাঁ, আমি অর্ককে একটা কথা দিয়েছিলাম যে অর্ক, আমি হয়তো এই মুহূর্তে তোকে সেইভাবে সেই কোনো কিছুটাই আমি দিতে পারছি না, কারণ আমি সবটুকু ছেড়ে এসেছি। আমাকে সেই জায়গায় যেতে গেলে আমাকে আবার আগের মতো সেই গোড়া থেকে শুরু করতে হবে, পরিশ্রম করতে হবে। তবে হ্যাঁ, যেদিনকে আমি পরিশ্রম করে আস্তে আস্তে একটু একটু করে ফল পাবো, তো সবার আগে আমি তোর জন্য চিন্তা করব, তারপরে বাকি সবার জন্য। তুই আগে, তারপরে অন্য কিছু। তো আমি ওকে কথা দিয়েছিলাম। তো আমি ওকে এটাও বলেছিলাম যে সবার আগে তোর জামা কাপড় আমি আলমারি ভরিয়ে দেবো। তবে হ্যাঁ, সেই জিনিসগুলো যদি তোর প্রয়োজন হয় তবেই, অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আমি তোর আলমারি ভরাতে পারবো না, আমি এটাও বলেছিলাম। তো ও আমাকে কিচ্ছু বলেনি তখন। কিন্তু দেখো আস্তে আস্তে আমি সত্যি কথা বলতে আমাদের পুরো এই আলমারিটা ফুল হয়ে গেছে। এবার আমাদেরকে একটা ছোট্ট আলমারি নিতে হবে অর্কর জন্য, এটাও ভেবে রেখেছিলাম। তো প্রীতম বলছে এখন আলমারি নেওয়াটা খুব চাপের, তার কারণ যতদিন না নিজের কোনো বাড়ি হচ্ছে ততদিন এই ভাড়া বাড়িতে বেশি জিনিস করাটা খুবই বোকামোর কাজ। কারণ কোন বাড়ি কতটা কি নিতে পারবে সেটাও দেখতে হবে। হয়তো এই বাড়িটা বড়, অন্য যখন ভবিষ্যতে কোনো অন্য বাড়িতে যাব তখন হয়তো সেই বাড়িটা ছোট হলো। তো সেই কারণে প্রীতম বলছে এখন অত জিনিস না করাই ভালো। তো এখানে দেখো সব শাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমি রাখছিলাম, কারণ আমি একটা জিনিস বুঝতে পারছি যে আজকে আমাদের হাজার চেষ্টা করলেও হবে না, কারণ আমার রান্না আছে, প্রীতমের কাজ আছে, আর এখানে অর্কর এক্সাম শেষ হয়ে গেছে। আজকে সকালে কিন্তু জিম যায়নি, কারণ এই শনিবারটা আমি আর প্রীতম মিলে না অর্ককেই সময় দিই। শনিবারটা যাই না জিম, কারণ অর্ক স্কুলের ছুটি থাকে সেই কারণে। তো এখানে শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করে 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 প্রীতম আয়রন করছিল। বিশেষ করে সুন্দর করে গুছিয়ে রাখার পর মনে হচ্ছে আলমারিতে একটু হলেও জায়গা একটু বাঁচবে। তার কারণ হচ্ছে এই যে বক্সগুলো আছে না, এগুলো তো অনেকগুলো করে জামা কাপড় ধরে, আর এগুলো আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। তো আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা এগুলোতে অর্গানাইজ করে রাখতে পারো। আসলে কি বলো তো, আমি অনেক দিন ধরে ভেবেছিলাম এগুলো কিনবো, কিন্তু কিনে ওঠা হচ্ছিল না যে কেমন হবে না হবে। দেখো খুব সুন্দর করে শাড়িগুলো ভাঁজ করে করে রেখেছিলাম এখানে। তো তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো এই যে দেখো একটু পেয়ারা কেটেছিলাম, তার মধ্যে একটু শসা ছিল, একটু গোলমরিচ আর একটু নুন। আমি আবার দই বড়া বানিয়েছিলাম, আগের দিনকে বানিয়েছিলাম তখন না মানে জানি না কেন অতটাও ভালো হয়নি, বাট আজকেরটা ভালো হয়েছে খুব। তো ভাবলাম ভালো হয়েছিল, তো ওই জন্য ভাবলাম একটু রেখে দিয়েছিলাম আমি। আর এই যে দেখো একটুখানি খাবার নিয়ে যাবে প্রীতম, তো ওই জন্য একটুখানি ওর জন্য টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তো এটাই দিয়ে দেবো। ঠিক আছে, প্রীতম কাজে গেল, এরপরে আমাকে রান্না করতে হবে। সকালে যেহেতু দই বড়াটা খেয়ে অনেকটা পেটটা হেভি আছে, শুধু রাতের রান্নাটা করবো এবার। এই দেখো এখনো অনেক বাগানো আছে, কিচ্ছু হয়নি, সব মানে পড়ে আছে। এই যে দেখো রান্নায় যাব, তারপরে দেখি কতটা কি করতে পারি। বাকিটা প্রীতম বললো রাতের বেলায় এসে একসাথে দুজন মিলে করে ফেলবো। তাছাড়া একা হাতে সত্যি কথা বলতে সবটা করা সম্ভব নয়, তো দেখা যাক, ও আসলে তারপরে করবো। আমি যতটুকু পারবো ততটুকু একটুখানি গুছিয়ে গুছিয়ে রেখে দিই, কারণ যে বক্সগুলো ভরেছিলাম সেগুলি এখন রেখে দিচ্ছি আপাতত। তারপরে প্রীতম এলে রাতের বেলায় একসাথে আমরা দুজন মিলে করে ফেলবো, তাহলে কি দুজনেরই মানে কষ্টটা কম হবে। প্রীতম আমাকে মাঝে মাঝে বলে যে আমি তো ওখানে বসে বসেই কাজ করি, কিন্তু তোর যেই কাজগুলো সেগুলো তোকে হাত পা নেড়ে অনেকটাই পরিশ্রম করে করতে হয়। আসলে ওর কাজটাও পরিশ্রম, আমার কাজটাও কিন্তু দুটোই পরিশ্রমের। হেল্প করে দিচ্ছে, দেখো জল টল এগুলো ভরে দিচ্ছে। রান্না করবো এই যে মাছ, ভেন্ডি দিয়ে করব। এটা পেঁয়াজ কুচি রেখেছি, এটা পেঁয়াজ রসুন আদা জিরে ভিজিয়ে রেখেছি, আর এটা আলু। আমচুরের প্যাকেট, এটা দিয়ে মাছটা রান্না করব। এই গোটা শুকনো আমটা মানে এটা আমচুর বলে, তো এটা আমি এত খুঁজেছি বাইরে আমি পাইনি।
তো এটা আমি লাস্ট পর্যন্ত অনলাইন থেকেই অর্ডার করেছিলাম, আর এতটা ভালো আসবে আমি সত্যি ভাবিনি। খুবই ভালো এসছে। আর বেশ অনেকটা করে মানে আমচুর যেটা দিয়ে বানিয়েছিল আমটা দিয়ে না, যে অনেকটা করে বেশ শাঁস ছিল জানো, তাই শুকিয়ে যাওয়ার পরও বেশ অনেকটা করে শাঁসও বেরিয়েছে। আর এটা আমি হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, আমি কাটার চেষ্টা করলাম বাট আমি কাটতে পারিনি। এদিকে ভাতটাও আমি বসিয়ে দিচ্ছি, রাতে একবারই হয়ে যাবে, আমি কিছু রান্না করব। আর আজকে দুটো রান্নাই শেয়ার করবো, যে দুটো রান্না আমি দীঘা থেকে শিখেছি। একটা শিখেছিলাম যেই বাড়িটায় আমি ছিলাম সেই মেশোর কাছ থেকে, উনি এতটাই ভালো ছিল না, মানে আমি জানো তো যারা ভালো না তাদের নিয়ে না খারাপটা বেরোয় না কখনো মুখ থেকে, ওই স্বভাবটা সত্যি আসে না। আর এই রান্নাটা আমি নিজে পুরোপুরি শিখেছিলাম, মানে এই রান্নাটা হচ্ছে আমার বলতে পারো প্রথম রান্না যেটা আমি নিজে বানিয়েছিলাম প্রথম নিজের থেকে। তো তোমরা মশলাটার মধ্যে কী কী দিলাম বলি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গোলমরিচ, দারচিনি, লং, এলাচ আর একটু গোটা জিরে, এগুলো দিয়ে পেস্ট করেছি। এদিকে আমি মাছটা বানাবো, একটা মাছ বানাবো ওই যে আমচুরটা ভেজালাম সেটা দিয়ে, এটাতে কোনো মশলা লাগে না। এটা হচ্ছে ওই যে বাড়িতে থাকতাম সেই মেশোটার রান্না, এত ভালো বানাতো উনি, আসলে চালতা দিয়েও বানাতো বাট এইটা বেশি ভালো বানাতো। আর এই মাছ জানো তো প্রীতম আর অর্ক খুব একটা খেতে ভালোবাসে না, এটাকে সে ছোট্ট ইলিশ বলে না কি বেশ বলে, খোকা ইলিশ। তো আমি খেতে ভালোবাসি তাই আমার জন্য একটাই নিয়ে এসেছিলো, লেজার মাথা করা হয়েছে। মাছটা একদম নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে এই মাছটা, বেশি ভাজলে কিন্তু এটা ভালো লাগবে না। তাই দেখো এখানে একদম হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে যেটা করতে হবে, বাকি মাছগুলো আমি ভেজে নিই, দাঁড়াও। তো বাকি মাছগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে বলছি, ওই রান্নাটাতে না একদমই কিছুই পড়ে না, শুধু নুন আর হলুদটুকু পড়ে, আর কোনো মশলা পড়ে না, আর খেতে যে কী ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যারা এই রান্না খেয়েছো তারা জানো। আমি তেলের উপর দেখলে 5 ফোড়ন দিলাম, তারপরে একটু আলু কেটে রেখেছিলাম আলু দিলাম, আর ভেন্ডি আর কাঁচা লঙ্কা দিলাম, ব্যাস। আলু আর ভেন্ডিটাকে একদম ঢাকা দিয়ে হালকা আছে আমি ভাজবো, মানে যাতে খুব বেশি ভাজা না হয় যে সেটাও দেখবো। আর তার মধ্যে একটু হলুদও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, ব্যাস। এর মধ্যে আমার কিন্তু আর কিচ্ছু মশলা যাবে না। আমি কিন্তু এখনও নুনটা দিইনি, তার কারণ হচ্ছে ওই আমচুরটার মধ্যে তো নুন দিয়ে মাখানো থাকে, সেই কারণে যে কতটা নুন দেওয়া আছে ওই জন্য। তো এই যে দেখো ভেন্ডি আর আলুটা আমি দেখে নিলাম খুন্তি দিয়ে সেদ্ধ হয়ে গেছে, এবার গরম জলে যে আমচুরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আরেকটু পরিমাণে জল দেবো আমি এর মধ্যে, দেখো এই যে জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি একটু নুন দিয়েছিলাম, অল্প দিয়েছিলাম নুন জানো, তারপরে মাছটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি একটু চিনি দিতে চাও দিতে পারো, আমি তো চিনিটা এখন খুব একটা খাই না, অ্যাভয়েড করি, তো আমি চিনি দিইনি কোনো রকম। তো এই যে দেখো এটা কিন্তু একদম ঝোলঝোলে হবে, আলুটা ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, মাছটাও খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে ঝোলটার মধ্যে, ব্যাস। এটা খেয়ে দেখবে কি ভালো লাগে গো, মানে বলে বোঝাতে পারবো না। এটা আমি দীঘাতে খেতাম, আমাকে বানিয়ে খাওয়াতো ওই জেঠু, আর সত্যি আমাকে ভীষণ ভালোবাসতো। একদিন ভেবেছি একদম জ্যান্ত মাছ নিয়ে আসবো, একদম টাটকা মাছ, বাবাদেরকে একদিন রান্না করে খাওয়াবো, বাবাদের কেমন লাগবে দেখবো। তো এই যে দেখো এবার মাছটা যেটা বানায় সেটা দেখাচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম, তখন তো আমি রান্না জানতাম না, তখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে মাছ রান্না করেছিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা কুচিটা একটু ভাজলাম, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিলাম, দেখতে পেলে। এবার এটাকে কষবো, কষতে কষতে আমি এটা প্রথম রান্না যেটা আমি শিখেছিলাম নিজের থেকে। একটু হলুদ দিলাম, তো তারপরে একটুখানি ওই বলতে পারো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে যেহেতু টমেটো দেওয়া ছিল, তো আমি তখন না একটু টমেটো কেচাপও দিয়েছিলাম। তো এবার মাছটাকে দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে এটা নামিয়েছিলাম। কি ভালো খেতে হয় শুকনো ভাতে, দারুণ লাগে, একটু ঝাল ঝাল করে করলে না খুব ভাল লাগে। তো যেহেতু অর্ক খাবে তাই আমি খুব তো ঝাল দিতে পারিনি, একটু গোলমরিচের ঝালটা দেওয়া আছে। আর কালারটা কি সুন্দর এসছে দেখছো, যে কোনো শুকনো লঙ্কার কালার ছাড়াই এই মাছটার এত সুন্দর কালার আসে কিছু বলার নেই। তো এই যে করে রাখলাম, 2 রকমের আজকে মাছের তরকারি হয়ে গেল, একবারে রাতেও হয়ে যাবে। আর এই যে দেখো দুটো মাছ এই যে রান্না করলাম আপাতত। স্নান করে আমি একটু বসলাম, এখন বাজে প্রায় 3:30, কারণ একটু সকাল থেকে বললাম ব্যস্ত ছিলাম, আর ওই দই বড়া হয়েছিল ওইটাই খেয়ে নিয়েছিলাম, আর সেভাবে খিদেও পাইনি। আর একটু ভাত করেছি, ভাত অর্কও খেলো, আমি একটু খেলাম। তো এবার একটু স্নান টান করে একটু বসলাম। তো একটা বোন আমাকে এই যে কমেন্ট করেছিল যে দিদি তুমি তোমার এত কিছু আস্তে আস্তে করছো, তোমার শখগুলো পূরণ করছো, কিন্তু তুমি না একটা জিনিস দেখেছি, তুমি কোনোদিন শো অফ করোনি কোনো কিছু নিয়ে। তোমাকে এবার একটা কথা বলি বোন, মানে যেহেতু দিদি বলছো সেই কারণে বোন বলছি, শখ আর শো অফ এই দুটোর মধ্যে একটা বিশাল বড় একটা তফাৎ আছে, জানো তো, পার্থক্য আছে। মানে শখ কি বলতো, শখ জিনিসটা হচ্ছে নিজেকে খুশি দেয়,
আর শো অফ করলে কি বলতো, কি বলবো এটাকে, মানে শো অফ করলে অন্যকে জ্বলানো যায়, ওইটা তুমি শো অফ করে বলছো, মানে অন্যকে জ্বলানোর জন্য এটা করছো, অন্যকে জ্বলানোর জন্য দেখাচ্ছ। আমার তো অন্যকে জ্বলানোর কোনো দরকার নেই, তো সেখানে আমার শো অফ করার তো কোনো মানেই আসে না। আমি আমার প্রয়োজন যেটুকু সেইটুকু মেটাচ্ছি, তো আমার প্রয়োজনীয়তা মেটাচ্ছি, আমি মনের ভেতর থেকে খুশি আছি, এটাই অনেক বড় কথা। আমার তো দরকারই নেই যে আমি গুচ্ছের জিনিস করি যেগুলো আমার অপ্রয়োজনীয় করে পরে মানুষের কাছে শো অফ করি, দেখো আমার কাছে 4টে ফ্রিজ আছে, আমার কাছে 3টে ফ্রিজ আছে, আমার কাছে 5টা বাইক আছে, এগুলো করার কোনো দরকার নেই। কারণ যখন আমার প্রয়োজনীয়তাটা মিটে যাচ্ছে তখন আমার দরকার নেই যে আমি ওই জিনিসটা আবার রিপিট কিছু করি। হ্যাঁ, আমার একটা কি শখ যে আমার ঘরটা সুন্দর করে সাজাবো, এটা আমার একটা শখ, ওটা আমি আস্তে আস্তে পূরণ করছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার সত্যি কথা বলতে। দেখো বড় কথা হচ্ছে এই শখ জিনিসটা হচ্ছে তোমাকে তৃপ্তি দেবে, আর এই যে মানে শো অফ জিনিসটা যেটাকে বলছো সেটা তোমার আত্মাটাকে না মানে কি বলবো অতৃপ্ত করে রাখবে, মানে কোনো কিছুতেই তুমি তৃপ্ততা পাবে না, এটা সব থেকে বড় কথা। তুমি কোনো কিছুতে সন্তুষ্ট হবে না, এটা সারা জীবন তোমাকে জ্বালাবে, এটার কোনো শেষ নেই। তো আমার মনে হয় শখ জিনিসটি পূরণ করা ভালো, অত শখ করার কোনো দরকার নেই, কারণ আমার যে জিনিসটা করছি সেটা এখানেই ছেড়ে দিয়ে যাব, সেটা কোনোদিনই আমার না। তো যতদিন বেঁচে আছি ততদিন ভোগ করি, যখন মরে যাব তখন এটা অন্য কেউ ভোগ করবে, এটাই হলো কথা। বলেছিলে যে দিদি অর্কর শরীরটা কেমন আছে, আমাদেরকে তো জানালে না। আমি একবার মানে বলেছিলাম যে ওর রিপোর্টগুলো মোটামুটি ভালো এসছে, খারাপ আসেনি, যেটুকু প্রবলেম ওর ধরা পড়েছে সেগুলোর জন্য মেডিসিন চলছে ওর, ওইগুলোর জন্য আর ওই জন্য আলাদা করে আমি কোনো কথা বলিনি। তো এখন মোটামুটিও ভালো আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আর চেহারাটার ব্যাপারটা অনেক বাচ্চার এরকম হয়, অল্পরও এরকম, কারণ ও প্রচুর লম্বা হচ্ছে ওই জন্য, আদারওয়াইজ কোনো সমস্যা নেই শরীরে। হ্যাঁ, তো ঠাকুরের কাছে এটা অনেক বড় পাওয়া বলতে পারো যে কোনো রকম কোনো সমস্যা বেরোয়নি বা কিছু হয়নি, কারণ আমি চাই না কোনো কিছু হোক, কারণ রোগ জিনিসটা এত খারাপ আমার মানে মুখে আনতে ভয় লাগে, ভাবতেও ভয় লাগে। তো এই যা, তো আজকের ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।